আমি একটা কথা জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরীকে খুব পরিষ্কারভাবে কান খুলে বলে রাখছি, কলকাতা শহরটা আপনার বাপের সম্পত্তি নয়। এই কথাটা যেন জনাব ববি হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা ভালো করে কান খুলে শুনে রাখে। কলকাতা শহর তাদের বাপের সম্পত্তি নয়। বাংলাদেশের যে সমস্ত পণ্য ভারতবর্ষে ওরা বন্ধ করে দিক পাঠানো, তারপর দেখছি। ওরা তো ভারতবর্ষে যদি ওদের পণ্য বিক্রি না হয় তো খেতে পাবে না, না খেতে পেয়ে মরে যাবে। বেগুনের কেজি হয়ে গেছে 140 টাকা, পেঁয়াজের দাম বাড়ছে, আলুর দাম বাড়ছে, তারপরে শুধু এখন বাকি আছে তিস্তার জল বন্ধ করে দেওয়া। সব জল ফল বন্ধ করে দিলে তো এমনি লাটে উঠে যাবে। আমি তো বলছি আপনাদের চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সব পণ্য বয়কট করা উচিত, প্রাণ পটেটো ক্র্যাকারও বন্ধ করে দেওয়া উচিত। ভারতে কোনো পণ্য চলতে দেওয়া যাবে না। একদম নিশ্চিত থাকুন শেখ হাসিনার সরকার হবে, কিছু দিনের শুধু সময়ের অপেক্ষা। এবং আজকে ইউনুসি বলুন, বিএনপি বলুন, জামাতি বলুন, তারা আজকে যেভাবে বাংলাদেশের মধ্যে একটা ওই 71 সালের মতো রাজাকার বাহিনীদের তাণ্ডবের মতো যে নতুন নব্য রাজাকারেরা যারা আজকে তাণ্ডব করছে, তাদের খুব তাড়াতাড়ি তাদের কপালে কিন্তু দুর্গতি আছে। ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, শওকত মোল্লা, তহা সিদ্দিকী, আপনার ইদ্রিস আলী, এরা তো তৃণমূলের সম্পদ, রাজ্যের শাসক দলের এরা সম্পদ। তো স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিরাচরিত অ্যাপিজমেন্ট পলিটিক্স, তুষ্টিকরণের রাজনীতি, যে রাজনীতির বিরুদ্ধে রাজ্যের বিরোধী দলেরা, বিরোধী দল বলতে আমি বিজেপির কথাই বলবো, কারণ তুষ্টিকরণের রাজনীতির কথা বেশি, বিরোধিতা বেশি ভারতীয় জনতা পার্টি করে। সিপিএম বা বামপন্থী দলগুলো বা কংগ্রেস এই তুষ্টিকরণ সম্পর্কে কিছু বলে না, তার কারণ তারাও একই মুদ্রার এপিটোপিট, পক্ষান্তরে। তার উপরে এখন তো তারা আবার ইন্ডিজোটের শরিকও। তো ফিরহাদ হাকিম এই মাসখানেক আগে আপনাদের চ্যানেলেই আমি সাক্ষাৎকার দিয়েছিলাম, উনি বলেছিলেন দাওয়াতে ইসলাম, অমুসলমান যারা তারা খুব দুর্ভাগ্যজনকভাবে অমুসলমান হয়ে জন্মেছে। এই দেখুন সেম কথা, সেম সুর, শুধু প্যাটার্নটা আলাদা। ফিরহাদ হাকিম বলছেন আল্লাহর প্রপার্টি। আল্লাহর প্রপার্টি তো তাতে কি হয়েছে? আল্লাহর প্রপার্টি তো কি হয়েছে? আল্লাহর প্রপার্টি বলে ওরা যে কলকাতা শহরকে আজকে ওদের মন্ত্রী, একজন দায়িত্বশীল সাংবিধানিক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন যে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল, রাজভবন টাজভবন সব কিছুই নাকি ওয়াকফ বোর্ডের প্রপার্টি। যা তোরা নিয়ে নে সব কিছু। কে না করেছে? বারংবার শাসক দলের মুসলমান নেতারা, উগ্র মুসলমান নেতারা, পয়েন্ট টু বি নোটেড, উগ্র জিহাদি মুসলমান নেতারা, তারা এই সমস্ত কথা বলে বারবার একটা পোলারাইজ করার চেষ্টা করছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুচতুর মহিলা রাজনৈতিক ক্ষেত্রে। উনি জানেন যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুর মনে ওনার জায়গাটা ঠিক এই মুহূর্তে কোন জায়গাতে। সেই জন্য হিন্দুরা ওনাকে ভোট দেবে না এই ভেবে উনি এখন মুসলমান ভোটটা যতটুকুও কুড়িয়ে কাচিয়ে বিভিন্ন জায়গাতে আইএসএফ, সিপিএম, কংগ্রেসের দৌলতে ছড়িয়ে ছিটিয়ে আছে, সবগুলোকে এক জায়গায় জড়ো করার একটা চেষ্টা করছেন। আর সেই চেষ্টাটা উনি নিজে করছেন না, কিংবা ওনার ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে না। সেই চেষ্টাটা কে করছে? সেই চেষ্টাটা করছে ওনার দলের যে সমস্ত উগ্র জেহাদি নেতারা রয়েছেন তৃণমূলের শাসক দলের, এই জনাব ববি হাকিম। আজকে দেখুন না এই সব কথাবার্তা যে বলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন আপনারা প্রশ্ন করুন, উত্তর কি দেবেন দেখবেন বলুন তো। কই আমি তো শুনিনি এরকম কোনো ঘটনা ঘটেছে, তাই বলেছে। না না আমি জানি না এগুলো এইরকম। মহারাজ তাহলে তার মানে ব্যাপারটা এরকম, মানে এটা সম্পূর্ণ ভোট পাওয়ার জন্য রাজনীতি, একদম চিরাচরিত অ্যাপিজমেন্ট পলিটিক্স। ভারতে কত সম্পত্তি বা রয়েছে ওয়াকফের, অথবা মানে সংশোধন, ওয়াকফ বোর্ডের যে আইন, সেই আইনের সংশোধনে বারবার বাধা দেওয়া বা আপত্তি তোলা, এর কারণটা হচ্ছে না না আপনারা দেখেননি, ওদের দলের একজন দীর্ঘদিনের আইনজীবী সাংসদ কল্যাণ বাবু, তিনি এই ওয়াকফ বোর্ডের একটা বিল সম্পর্কিত কোনো বিষয় পার্লামেন্টে চলছিল, একটা গোপন বিল, সেইখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওপরে ওনার প্রাক্তন বিচারপতি হিসেবে অভিজিৎ বাবুর যে রায়, স্বাভাবিকভাবেই শাসক দলের তৃণমূল কংগ্রেসের রাগ তো বরাবরই ছিল, তার উপরে পোয়াবারও হয়েছে। অভিজিৎ বাবু এখন সাংসদ, ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধি। তো অভিজিৎ বাবুর দিকে কাচের বোতলই ছুঁড়ে মারতে যাচ্ছেন। মানে ওরা এত অপ্রতিরোধ্য, গুন্ডামি মস্তানি বদমাইশিটাকে ওরা এমন শিল্পের পর্যায়ে নিয়ে গেছে যে পার্লামেন্ট ভবন অব্দি ওদের গুন্ডামি পৌঁছে গেছে। এবং সেটা করতে গিয়ে কি হয়েছে, নিজের হাতেই বোতল ভেঙে ঢুকে গেছে, রক্তারক্তি হয়েছে। তো স্বাভাবিকভাবেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ববি হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা পেটেন্ট আর কি, সেকেন্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবশিষ্যেরা, তারা তো মুসলমান তুষ্টিকরণের জন্য অ্যাপিজমেন্ট পলিটিক্স করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছেন। তাদেরকে দোষ দিই না, কারণ তারা জন্মগতভাবে তারা প্রত্যেকেই মুসলমান, তাদের ধর্মের প্রতি তাদের নিষ্ঠা সব কিছুই আছে। কিন্তু আপনি দেখুন
যে তুষ্টিকরণটা নগ্ন তোষণটা মমতা ব্যানার্জি বছরখানেক আগে অবধি করছিলেন, সেটা কিন্তু এখন অপেক্ষাকৃত কমেছে। এখন সেগুলো করানোর জন্য তো কিছু লোক লাগবে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন হিন্দুর ভোট পাওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেষ্টা করতে হচ্ছে, আর এদিকে আমাদের মুসলমান ভোটকে কনসলিডেট করার জন্য মাঠে নামিয়ে দিয়েছেন ববি হাকিমদেরকে, সিদ্দিকুল্লাহ চৌধুরীদেরকে। তাহলে মহারাজ, যেটা দেখা যাচ্ছে যে তোষণ চালানোর জন্যই ওয়াকফের বয়কট করছে তৃণমূল, আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে মোদী সরকার কিন্তু ওয়াকফ আইন কিছুতেই বাতিল করতে চাইছেন না। হ্যাঁ, মোদী সরকার কেন বাতিল করবে? মোদী সরকার ওয়াকফ বোর্ডের যে ওয়াকফ বোর্ড সম্পর্কিত যে আইন কেন বাতিল করবেন? তারা তো সর্বসম্মতিক্রমে সর্বসম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তাদের রাইট আছে, সংখ্যাগরিষ্ঠ আছেন তারা পার্লামেন্টে। হলো না 400 পার, ইসবার 400 পারের ধ্বনি দিয়ে তারা 400 পার করতে পারেননি, কিন্তু 240 বা 300-র উপরে তো সংখ্যাটা রয়েছে। তো তারা কেন সেটাকে তাদের ক্ষমতা তারা প্রদর্শন করবে না? বেশ করেছেন, যা করেছেন ঠিক করেছেন। কিন্তু আমি আপনাদের এই পোর্টালের মাধ্যমে, আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি একটা কথা জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরীকে খুব পরিষ্কারভাবে কান খুলে বলে রাখছি, কলকাতা শহরটা আপনার বাপের সম্পত্তি নয়। এই কথাটা যেন জনাব ববি হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা ভালো করে কান খুলে শুনে রাখে। কলকাতা শহর তাদের বাপের সম্পত্তি নয়। কলকাতা শহরকে তারা যতই মিনি পাকিস্তান বানান, পার্ক সার্কাস, মল্লিকপুর, মমিনপুর, মেটিয়াবুরুজে, গার্ডেন রিচে দুর্গাপুজোর সময় যে ঘটনা ঘটিয়েছেন, ওখানে দুর্গাপুজো কি হঠাৎ করে ইদানিংকালে হচ্ছে নাকি? ও তো বহু বছর ধরে দুর্গাপুজো হয়। তারপরে দুর্গাপুজোর পরবর্তী কালী পুজোর 2-1 দিন আগে খিদিরপুরে ওয়াটগঞ্জ বলে একটি জায়গাতে, সেখানে একটা হনুমান মন্দির রাস্তার উপরে, সেটাকে ভেঙে ফেলা হয়েছে। আমি গত পরশুদিন সেখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম কি পরিস্থিতি। পারবেন ওনারা একটা রাস্তার সম্প্রসারণের দোহাই দিয়ে একটা মাজার বা মসজিদ ভাঙতে? জীবনে পারবেন না। এই যে এটাকেই বলে অ্যাপিসমেন্ট পলিটিক্স, এটাকেই বলে তুষ্টিকরণের রাজনীতি। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে আসি, যে ইউনূস সরকার সক্রিয় হলেন এবং হাসিনাকে হাতে পেতে এবার ইন্টারপোলে আবেদন জানিয়েছে, বাংলাদেশের ট্রাইব্যুনালের আবেদন জানিয়েছে, এবং ভারতের কাছে হাসিনার প্রত্যর্পণ না চেয়ে সরাসরি ইন্টারপোলের সঙ্গে দ্বারস্থ হয়েছে বাংলাদেশ। এই বিষয়টা একটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো হয়ে গেল না? না, দেখুন, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, সেই বিষয়ে তো আমার মন্তব্য করা উচিত নয়। তবে আমি একজন নিরপেক্ষ ভারতবর্ষের মানুষ হিসেবে, বিশেষ করে বাংলাদেশে যেভাবে ইউনূস সরকারের আমলে, বাংলাদেশে হাসিনা সরকারের আমলেও হিন্দু নির্যাতন হতো, আমি আগেও আপনাদের চ্যানেলে বলেছি। কিন্তু আজকে ইউনূস সরকারের আমলে হিন্দু নির্যাতনটাকে যেভাবে শিল্পের পর্যায়ে বা সার্বজনীন বারোয়ারি একটা মানে নেসেসারি করে দেওয়া হয়েছে, সেই রকম যে বিষয়টা, সেই রকম যে ক্ষেত্রটা, সেটা ইউনূস সরকারের আমলে তো খুব নগ্নভাবে হচ্ছে। আমি আপনাকে গত 2-3 দিন আগের ঘটনা বলছি। এই মুহূর্তে এখনো পর্যন্ত প্রায় 5000 সংখ্যক হিন্দু নরনারী, যুবক যুবতী, তারা এই মুহূর্তে নিখোঁজ, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কেন বলছি? আমার সঙ্গে ওভার ফোন বাংলাদেশের অসংখ্য মানুষের, কয়েকশো মানুষের বলবো, কয়েকশো মানুষের বললেও কম হবে, 100-র বেশি, তাদের প্রতি মুহূর্তে কথা হচ্ছে, যোগাযোগ আছে। আমি নাম বললে পরে তারা বিপদে পড়বেন, কারণ আপনাদের এই বহুল প্রচলিত সংবাদ মাধ্যম বাংলাদেশের প্রচুর মানুষ দেখেন এবং তারা ক্যাম্পেইন কলিংকে ফলো করেন। তো তারা আমাকে জানিয়েছেন, যখন আমি লাস্ট ইন্টারভিউ আপনাদের চ্যানেলে ক্যাম্পেইন কলিংয়ে দিয়েছিলাম, যে ইউনূস সরকারকে, মোহাম্মদ ইউনূসের জেনাজাতে মাটি দেওয়ার জন্য মানুষ পাওয়া যাবে না, ইউনূসের এমন পরিণতি হবে। আপনারা দেখুন আমার কথা কীরকম মিলে গেল ভবিষ্যৎবাণী। ইউনূস ফ্রান্সে চলে গেলেন। ইউনূস কেউ নন, ইউনূস হচ্ছেন তৎকালীন আমেরিকার যিনি রাষ্ট্রপতি জো বাইডেনের তথাকথিত যে বাংলাদেশ চালানোর যে স্বপ্ন, জো বাইডেন বা কমলা হ্যারিসদের, সেই স্বপ্নের মুখে ছাই দিয়ে, বাড়াবাতে ছাই দিয়ে, আজকে যেই মুহূর্তে ডোনাল্ড জে ট্রাম্প আজকে আমেরিকার রাষ্ট্রপতি হয়েছেন, দেখুন বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম হতে শুরু করেছে। বাংলাদেশ আজকে ইন্টারপোলের সহায়তা কেন নিতে গেল? কারণ বাংলাদেশের মুখ নেই ভারতের সঙ্গে ডাইরেক্ট ট্র্যাসেলে জড়াবার। সেই জন্য ঘোড়া ডিঙিয়ে ঘাসকে, আপনার যে বক্তব্য, ঘোড়া ডিঙিয়ে ঘাসকে তারা ইন্টারপোলের সহযোগিতা চাইছে যে শেখ হাসিনাকে। আর শেখ হাসিনা কোথায় আছে ভারত কি করে বলবে? শেখ হাসিনা কোথায় আছে তার দায় সব কিছু। বাংলাদেশে পদ্মা নদীতে জল বাড়লে বাংলাদেশের সমস্যা ভারত। বাংলাদেশের ক্রিকেট টিম যদি ভারতবর্ষে এসে ম্যাচে হেরে যায়, বা বাংলাদেশেও যদি ক্রিকেট খেলা হলে পরে ভারতের টিম জিতে যায়, তাতে বাংলাদেশের সমস্যা। আইসিসি চুর চুর, বিসিসিআই চুর চুর, দেখিয়েছেন তো আপনারা, টিভি পর্যন্ত ওরা ভাঙতে শুরু করে। তো এরকম একটা অসভ্য বর্বর জামাত গোষ্ঠী ঘনিষ্ঠ যে সরকার আজকে চলছে, ইউনূস তো সেখানে একটা শিখণ্ডী ছাড়া কিছু নয়। ইউনূসকে শিখণ্ডী খাড়া করে বিএনপি জামাতের যে সমস্ত জেহাদি মৌলবাদী শক্তি, তারা আজকে বাংলাদেশ চালাচ্ছে। তারাই ছাত্র আন্দোলনের নাম করে বেলেল্লাপানা করেছে, অসভ্যতামি করেছে, আর তাদেরই ফলশ্রুতি স্বরূপ আজকে হিন্দু নিধন যজ্ঞ চলছে বাংলাদেশে। কিচ্ছু লাভ হবে না। আমি আপনাকে আবারও বলছি, আপনি দুটো জিনিস আমার কাছ থেকে জানুন।
আপনারাও জানেন, তবুও বলছি, জো বাইডেনের এই পরে যিনি নির্বাচিত হলেন ডোনাল্ড জে ট্রাম্প, সেই ডোনাল্ড ট্রাম্পের যে শেখ হাসিনাকে উদ্ধৃতি করে যে চিঠি, সেই চিঠিতে শেখ হাসিনাকে কি বলে উনি সম্বোধন করেছেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে সম্বোধন করেছেন। এবং শেখ হাসিনার পক্ষ থেকে, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ী হওয়ার পরের যে শুভেচ্ছা বার্তা, এই দুটো চিঠির কানেকশন দেখুন। সেই চিঠিগুলোকে দেখলেই আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের কি পরিণতি হতে চলেছে। একদম নিশ্চিত থাকুন, শেখ হাসিনার সরকার হবে, কিছু দিনের শুধু সময়ের অপেক্ষা। এবং আজকে ইউনুসি বলুন, বিএনপি বলুন, জামাতি বলুন, তারা আজকে যেভাবে বাংলাদেশের মধ্যে একটা ওই 71 সালের মতো রাজাকার বাহিনীদের তাণ্ডবের মতো যে নতুন নব্য রাজাকারেরা যারা আজকে তাণ্ডব করছে, তাদের খুব তাড়াতাড়ি তাদের কপালে কিন্তু দুর্গতি আছে। মহারাজ, বাংলাদেশের হিন্দুদের নিপীড়নের যে বিরুদ্ধ সভা আমাদের কলকাতাতে হয়েছিল রানী রাসমণি রোডে, সেখান থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছিলেন যে সমস্ত ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, এবং তার সঙ্গেই তিনি বার্তা দিয়েছেন যে বাংলাদেশের হিন্দুদের ওপর যে নির্মম অত্যাচার হচ্ছে সেটা যদি বন্ধ না হয় ইমিডিয়েটলি, তাহলে বাংলাদেশে ভারতের ডেপুটি হাই কমিশন অফিস সেটা বন্ধের দাবি মানে জানিয়েছেন তিনি। কি বলবেন এই বিষয়ে? এ দাবি নতুন নয়, এ দাবি নতুন নয়। যখন আপনাদের বলি একটু অতীতের কথা, 2021 সাল শারদীয়া দুর্গাপুজো, আমরা সারা পশ্চিমবাংলায় দুর্গাপুজো পালন করছি, মা দুর্গার পুজো করছি, আর বাংলাদেশে কি দেখলেন আপনারা? অষ্টমীর দিনে দুর্গা মূর্তি ভাঙচুর করে মা দুর্গার বিসর্জন হলো। তারপর, ঠিক তারপর আমরা বাংলাদেশ হাই কমিশন ঘেরাওয়ের ডাক দিয়েছিলাম। আপনাদের যদি সেই কথা মনে থাকে, আপনারা নিশ্চয়ই স্মৃতির পাতায় সেটা পাবেন। সে সময় বিরোধী দলনেতার সঙ্গে, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আমি ছিলাম। আমি একা ছিলাম না, আমার সঙ্গে আরো অনেক প্রমুখ সাধু সন্তেরা ছিলেন। তারপর থেকে যতবার বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, আমরা কলকাতার রাজপথে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি, তার বিরুদ্ধে আমরা মিছিল করেছি। এবং এই মিছিল করা, আন্দোলন করাটা কিন্তু শুধুমাত্র সংবাদ মাধ্যমের দৃষ্টিগোচর হওয়ার জন্য নয়, আমাদের এটা বার্তা সর্বাত্মকভাবে যে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ক্ষেত্রে হিন্দুরা যদি অত্যাচারিত হন, নির্যাতিত হন, নিপীড়িত হন, আমরা ভারতবর্ষের মাটিতে, যেখানে যে ভারতবর্ষটা হিন্দুস্থান বা হিন্দু রাষ্ট্র, ধর্মের ভিত্তিতে বিভাজিত হওয়া হিন্দু রাষ্ট্র, অবশ্যই সেই হিন্দু রাষ্ট্র ভারতবর্ষে কিন্তু আমরা সেই সমস্ত হিন্দু নিপীড়িতদের উদ্দেশ্যে আমরা কিন্তু এখানের মাটি থেকে আওয়াজ তুলব, এবং আমরা সে আওয়াজ তুলেছি। এবং যতবার বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়েছে ততবার আমরা প্রতিবাদ করেছি। এবং কখনো আপনারা দেখেছেন আমরা রাজভবনে গেছি, মহামহিম রাজ্যপাল, তদানীন্তন রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকর সাহেব, যিনি এখন বর্তমানে ভারতবর্ষের মহামহিম উপরাষ্ট্রপতি, আমরা তার কাছে গিয়েছি, তৎকালীন রাজ্যপালের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। সুতরাং আমাদের বাংলাদেশের হিন্দুদের প্রতি, বাংলাদেশের হিন্দু ভাই বোনেদের প্রতি, মায়েদের প্রতি আমাদের ভালোবাসা আছে। কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে ভারতবর্ষের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং বিশেষ করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের আরও বেশি করে এবং সবচেয়ে বেশি আমি নজরদারি করতে বলবো আমাদের এনএসএ চিফ অজিত ডোভাল মহোদয়কে, যে বাংলাদেশের হিন্দু যাতে আর নির্যাতিত না হয়, এই নির্যাতন ইমিডিয়েট বন্ধ করা দরকার। বাংলাদেশে যে হিন্দুরা নির্যাতিত হচ্ছেন, সেখানে প্রথম যাদেরকে স্টেপ নিতে হবে সেটা হচ্ছে তারা সেখানকার হিন্দুরা, এটাই প্রথম দরকার। আপনি দেখুন না, সেখানকার হিন্দুরা তো স্টেপ নিয়েছে, তারা কি করবে? তারা 30,000 হিন্দু তারা রাস্তায় নেমেছেন, রাজপথে নেমেছেন, ঢাকাতে নেমেছেন। ঢাকাতে যেখানে ভাষা আন্দোলনের যে শহীদ বেদি, সেখানে তারা আন্দোলন করেছেন। আপনারা দেখেছেন নিপীড়ন আন্দোলন, মানে এই যে নিপীড়ন চলছে তাদের নিজেদের ওপর, সেটাকে আটকাতে তাদের কি করা উচিত বলে মনে করেন? না দেখুন, এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে ওখানে, এখন আরপার লড়াই, এখন আরপার লড়াই, এখন যে লড়াইটা সেটা আমি আপনাদের চ্যানেলে বলবো, তারপর আপনারা বিপ করে দেবেন, সেটা বলাও যায় না। এখন যে লড়াইটা আছে সেটা এসপার ওসপারের লড়াই, যে লড়াই, ঠিক যে লড়াইটা 46 সালে গোপাল মুখোপাধ্যায় দেখিয়েছিলেন কলকাতার রাজপথে। শুনুন, বাংলাদেশের হিন্দুদের হারাবার কি আছে? যখন দেশ স্বাধীন হয়েছে, যখন পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে 71 সালে, তখন ওখানে হিন্দুর সংখ্যা 33% ছিল। সেই 33% কমতে কমতে আজকে অফিসিয়ালি 8% দেখাচ্ছে। আমার মনে হয় ওটা 5 বা 4% নেমে এসছে। এই 8% হিন্দুর কি হারাবার আছে? তাদের ভিটে মাটি চলে গেলে, আর 8% হিন্দু তো লোটা কম্বল নিয়ে ভারতে চলে আসতে পারবেন না, তাদেরকে ওখানে থেকেই অভিযোজন করতে হবে, ওখানে থেকেই লড়াই করতে হবে। তাহলে ওদেরকে ইট মারলে পাটকেল দিতে হবে, ওরা যে দেবতা, যে ফুলে তুষ্ট, সেই ভাষায় ওদেরকে আক্রমণ করতে হবে। অলরেডি দেখুন, ওখানে গোপীবন্ধু দাস ব্রহ্মচারী, ওখানে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তারা যে ভাষায় কথা বলছেন, তাদের যে শরীরী ভাষা, সেই ভাষা
তারা যেভাবে হিন্দুদের সঙ্গবদ্ধ করার চেষ্টা করছেন, ওখানে একজন অধ্যাপক আছেন আমার দীর্ঘদিনের পরিচিত কুশলবরণ চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি অধ্যাপক, কুশলবাবুর বক্তব্য দেখুন। তো স্বাভাবিকভাবেই এই সমস্ত বিষয়টাকে ওদেরকে এভাবেই হ্যান্ডেল করতে হবে। এইবার লড়াইটা হচ্ছে আড়পাড়ের লড়াই। হতবা প্রাপ্সসি স্বর্গম জিত্বা বা ভোক্সাসে মহিম তসমাদ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। গীতাতে কৃষ্ণ বলছেন, অর্জুন ও পাশে তোমার আত্মীয় থাকুক, যেই থাকুক, 14 পুরুষ থাকুক, কিন্তু এটা ধর্মক্ষেত্র, এটা যুদ্ধক্ষেত্র, এখান থেকে তুমি পলায়ন করতে পারবে না। এখানে দাঁড়িয়ে তোমাকে যুদ্ধ করতে হবে, ফলাফল যাই হোক না কেন। যদি যুদ্ধে তুমি জয়ী হও, এই মাটির দখল তুমি পাবে, আর যদি এই যুদ্ধে তুমি পরাজিত হও, তাহলে এইখানে তুমি শহীদ হবে, বীরগতি প্রাপ্ত হবে। এই তো বিষয় না, কিন্তু তাহলে ভারতের এক্ষেত্রে স্ট্যান্ডটা কি হওয়া উচিত? ভারতের স্ট্যান্ড যেটা হওয়া উচিত, বিদেশ মন্ত্রণালয় এবং আমাদের ভারতবর্ষের যিনি ন্যাশনাল সিকিউরিটির যিনি চিফ দায়িত্বে রয়েছেন অজিত ডোভাল, তাদেরকে বাংলাদেশে একটু বেশি করে নজরদারি করতে হবে এবং সেই নজরদারিটা অতিমাত্রায় করতে হবে, রকে অতিমাত্রায় সক্রিয় হতে হবে। এই সক্রিয়তা যদি অতিমাত্রায় না হয়, তাহলে আমি যে ভয়টা পাচ্ছি বা আমাদের যে ভয়টা, যে 5000 হিন্দু নিখোঁজ হয়েছে, তারা বেঁচে আছে কি মরে গেছে আমরা জানি না। শয়ে শয়ে হিন্দুদেরকে চট্টগ্রামে মুভমেন্ট হওয়ার পর গত 2 সপ্তাহ আগের তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। ইসকনের সোশ্যাল মিডিয়ার পেজ বাংলাদেশের ঢাকার আপনারা দেখেছেন, সেটাকে পর্যন্ত মৌলবাদীরা তারা ওটাকে উড়িয়ে দিয়েছে, হাইজ্যাক করার চেষ্টা করেছে, ওটাকে রিপোর্ট মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো স্বাভাবিকভাবে এই অত্যাচার তো বন্ধ হবে না। শুধু যে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ যেমন একদিকে হচ্ছে, তেমনি কিন্তু ভারতেরও বেশ কয়েকটা নামজাদা টিভি চ্যানেল এবং টিভি চ্যানেলের সঞ্চালক, তাদের কিন্তু যে মানে ফেসবুক প্রোফাইল, সেগুলো হ্যাক করা হয়েছে। একদম আমাদের পশ্চিমবঙ্গের বহুল প্রচলিত সংবাদ মাধ্যমের একজন, আমি ব্যক্তিগতভাবে চিনি, আমি সঙ্গত কারণে তার নাম নিতে চাই না, তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকে তো ওরা গণ রিপোর্ট মেরে উড়িয়ে দিয়েছে। ধরুন আমরা যারা ফেসবুকে টুকটাক লেখালেখি করি, যাদের বাংলাদেশের অল্প বিস্তর জনপ্রিয়তা আছে, তো এই আমাদের প্রোফাইলগুলোতেও গণহারে রিপোর্ট মারে। ওরা কি করে, ওরা ওদের সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে ওদের কিছু কমিউনিটি আছে, গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে কারা কারা ভারতবর্ষের, বাংলাদেশের কারা কারা বাংলাদেশে দাঁড়িয়ে প্রতিবাদ করছে, মৌলবাদের বিরুদ্ধে লড়াই করছে, কারা ভারতবর্ষ থেকে কারা কারা ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব, তাদের পোস্ট, আমি বলছি তো বিরোধী দলনেতার পোস্ট ওই সমস্ত জামাত গ্রুপে, জিহাদি গ্রুপে শেয়ার করা হয় এবং ফলে রিপোর্ট পড়ে। নালে এই সমস্ত পোস্টগুলো বাংলাদেশের মানুষের কাছে কত বড় আশার আলো, এটা আপনারা কল্পনা করতে পারেন না। বাংলাদেশে হুড়মুড়িয়ে টাকার দাম কমছে, এমনিতেই বাংলাদেশে জিনিসপত্রের দাম সাংঘাতিক বেড়েছিল, বেগুন এখন টাকার দাম 140 কমে যাচ্ছে, বেগুনের কেজি হচ্ছে 140 টাকা। তাহলে তো এবার বাংলাদেশ আরো বেশি গরিব হচ্ছে। হ্যাঁ, পদ্মার ইলিশ বয়কট করে দিয়েছি আমরা। ভারতবর্ষের হিন্দুরা ঐক্যবদ্ধ নয়, এটা যেমন সত্যি, বাঙালিরা যেমন, বাঙালি হিন্দু যেমন আত্মবিস্মৃত জাতি, তেমন আপনারাই দেখিয়েছেন যে আরজিকর ইস্যুতে একজন ডাক্তার, আমার ঘরের বোন, আমার ঘরের মেয়ে, তার যে নৃশংস হত্যার পরে এই বাঙালি হিন্দুরাই তো, এই কুপমণ্ডুক আত্মপ্রবঞ্চক বাঙালি হিন্দুরাই তো রাস্তায় নেমে দ্রোহ করেছে। এই বাঙালি হিন্দুরাই তো রাস্তায় নেমে উই ওয়ান্ট জাস্টিস চেয়েছে। এই বাঙালি হিন্দুরাই তো রাস্তায় নেমে বলেছে অভয়ার বিচার চাই। তো বাঙালি হিন্দুরা তো ইউনাইটেড হতে পারে, এক হতে পারে। তো বাঙালি হিন্দুরা তো এক হয়ে এবছর দুর্গাপুজোর আগে থেকেই যখন ইলিশ ঢোকা শুরু হয়েছে পদ্মার, সেই ইলিশ খাওয়া বন্ধ করে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই আমরা এক হতে পারি, ওদের ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে যাবে। আমি তো বলছি আপনাদের চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সব পণ্য বয়কট করা উচিত, প্রাণ পটেটো ক্র্যাকারও বন্ধ করে দেওয়া উচিত, ভারতে কোনো পণ্য চলতে দেওয়া যাবে না। একটা শেষ প্রশ্ন করবো মহারাজ, সেটা হচ্ছে যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করছেন যে বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রচার করছে এবং সেটা বড় বিপদের কারণ। বিএনপির মহাসচিব বলছেন যে ফ্যাসিবাদের হোতা শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন আর বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রচারণা চালাচ্ছে, যা বড় বিপদের কারণ। বাংলাদেশের এই অর্জনকে, কোট আনকোট অর্জন, বাংলাদেশের এই অর্জনকে সুনির্দিষ্ট কিছু ব্যক্তি নষ্ট করার চেষ্টা করছে এবং এই জন্য দেশের মানুষকে সচেতন থাকতে হবে। কি বলবেন এই বিষয়ে? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। বিএনপির কোন মহাসচিবকে হরিদাস পাল, তার সম্পর্কে তার মন্তব্যের কোনো উত্তর দেব না। ওদের যদি মুরত থাকে, একটা আমাদের দেশের পদ্মা, জলঢাকা, এইসব নদীর জল বন্ধ করে দিলে যাদের পানীয় জলের সমস্যা হয়, যাদের চাষবাস বন্ধ হয়ে যায়, তাদের মুখে এই সমস্ত ফালতু কথা মানায় না। আর কোথাকার কোন এক বিএনপি দলের এক মহাসচিব না কে আপনি বললেন, আমি তো বাপের জন্মে নামও শুনিনি, এই ভদ্রলোক কি বলেছেন এর কথার কোনো উত্তরই দেব না। বাংলাদেশের যে সমস্ত পণ্য ভারতবর্ষে ওরা বন্ধ করে দিক পাঠানো, তারপর দেখছি। ওরা তো ভারতবর্ষে যদি ওদের পণ্য বিক্রি না হয় তো খেতে পাবে না, না খেতে পেয়ে মরে যাবে। বেগুনের কেজি হয়ে গেছে 140 টাকা, পেঁয়াজের দাম বাড়ছে, আলুর দাম বাড়ছে,
তারপরে শুধু এখন বাকি আছে তিস্তার জল বন্ধ করে দেওয়া। সব জল ফল বন্ধ করে দিলে তো এমনি লাটে উঠে যাবে। ওদের মুখে এই সমস্ত বড় বড় কথা মানায় কেন? কারা এরা? এদের 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 কোনো কথা, এইসব এইসব অপদার্থ ভ্যালুলেস পার্সন, এদের কোনো কথার জবাবদিহি করা মানে নিজেদেরকে বেকার বেকার ওদেরকে পাত্তা দেওয়া, গুরুত্ব দেওয়া।